আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে আমেরিকা সফরে আছেন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে যখন গেলেন, তখন সারা বাংলাদেশে বিতর্কের ঝড় উঠল। এমনকি যারা বিএনপি করেন না, তারাও বললেন যে এরকম একজন সম্মানিত মানুষের এভাবে যাওয়া ঠিক হচ্ছে না। প্রোটোকল যাই থাকুক না কেন, বাংলাদেশে যে বিরূপ একটি অবস্থা তৈরি হয়েছে, সেই বিরূপ অবস্থার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে কোনো অবস্থাতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেতে পারেন না। ১০০০টি কারণ। প্রথম কারণ হলো যে এখানে যে ঐক্যমত্য দেখানোর চেষ্টা করা হচ্ছে, এটি আসলে ঐক্যমত্য নয়। আপনি বাঘের সঙ্গে হরিণের কখনো সম্পর্ক হয় না, কিংবা দুই প্রতিযোগিতার সঙ্গে কখনো সম্পর্ক হয় না। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নিরপেক্ষ থেকে একটি নির্বাচন দিবেন। সেই নির্বাচনে যার যতটুকু প্রাপ্তি, যার যতটুকু অধিকার রয়েছে, যার যতটুকু সামর্থ্য রয়েছে, সবাই সেই শক্তি সামর্থ্যের সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখিয়ে একে অপরের সঙ্গে বিবাদ করবে, সংঘাত করবে, আর সেই বিবাদ সংঘাত থামিয়ে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করাবেন। এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতি দায়িত্ব দিয়েছে। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ১০০-১৫০ রাজনৈতিক দলগুলোর মধ্যে ৩টে রাজনৈতিক দলকে গুরুত্বপূর্ণ মনে করলেন, এবং তাদের মধ্যে আবার ৬ জন লোককে তিনি বাছাই করে নিয়ে গেলেন। এর কারণ হলো রাজনৈতিক দলের গুলোর মধ্যে এই ৬ জন লোকই তো সর্বেসর্বা নন। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দের যে ৬ জন লোক, তারা তো নিজ নিজ দলে অপছন্দের লোকও হতে পারেন। যে কাজগুলো তিনি করলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস করলেন, এটি মূলত এক ধরনের পক্ষপাতিত্ব এবং তার যে নিরপেক্ষ মনোভাব, সেই নিরপেক্ষ মনোভাবের উপর কুঠারাঘাত। এই কারণে লোকজন প্রথম থেকে বলছিল এই ধরনের সফরটা আসলে অনভিপ্রেত। দ্বিতীয়ত, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত একটা কূটকৌশল করে বা কূটনীতি করে তাদেরকে নিয়ে বিশ্বে দেখাতে চাচ্ছেন যে দেখুন, আমি যে ক্ষমতায় আছি, বাংলাদেশের মূল ধারার যত বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা সবাই আমাকে সমর্থন দিচ্ছে এবং আমার সঙ্গে আছে। আমি যে কাজ করছি, যা বলছি, তারা অকপটে সেই জিনিসগুলো সমর্থন জানাচ্ছে। এবং এই যে আমি জাতিসংঘে এলাম বিরোধী দল নিয়ে, দেশের প্রধানতম বিরোধী দলগুলো, তাদেরকে নিয়ে এলাম, এরকম দৃশ্য পৃথিবীর কোনো দেশে আপনি দেখাতে পারবেন না। কাজে আমি অনন্য, এটা তার একটা উদ্দেশ্য। থার্ড যেটা হলো যে তিনি তাদেরকে নিয়ে গেছেন ঢাল হিসেবে, একথা লোকে বলা বলি করছে, আমি বলছি না। কেউ বলছে তিনি তাদেরকে নিয়ে গেছেন বডিগার্ড হিসেবে। অর্থাৎ লন্ডনে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে, অসৌজন্যমূলক আচরণ করেছে আওয়ামী লীগ, বিব্রত করেছে তাকে, ঠিক একই ঘটনা যেন আমেরিকাতে না ঘটে, এবং সেক্ষেত্রে যাতে রাজনৈতিক দলগুলো তাদের শক্তিমত্তা দিয়ে, তাদের অঙ্গ সংগঠন দিয়ে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রোটেক্ট করতে পারেন, এজন্য তাদেরকে কৌশলে সেখানে নেওয়া যাওয়া হয়েছে মানব ঢাল হিসেবে, বা কেউ কেউ বলেন বডিগার্ড হিসেবে। যদিও আই ডু নট অ্যাগ্রি, হোয়াট এভার মেবি, তারা গেছেন। এবং সত্যিকার অর্থেই মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ এই বাংলায় শেখ হাসিনার জমানাতে সবচেয়ে কঠিনতম সময়ও যে বিরূপ পরিস্থিতিতে পড়েননি, যে অবমাননাকর অবস্থায় পড়েননি, ঠিক ওইরকম একটি অবমাননাকর অবস্থায় তিনি সেখানে পড়েছেন। দ্বিতীয়ত, কিছু ভিডিও ফুটেজে দেখলাম যে তিনি রাস্তায় ঘোরাফেরা করছেন ৬-৭ জন কর্মী সমর্থকদের নিয়ে, প্যান্ট শার্ট পরে ঘোরাফেরা করছেন, প্যান্ট শার্ট কোট পরে ঘোরাফেরা করছেন, এবং তার পায়ে সম্ভবত ব্যথা, হাঁটতে তার যথেষ্ট কষ্ট হচ্ছে। ফলে তার সেই হাঁটার যে দৃশ্য, এই দৃশ্য মির্জা ফখরুল সাহেবের অতীতের যে বাগ্মিতা, তার যে ভদ্রতা, তার যে হৃদম, এর সঙ্গে আসলে বেমানান। তাকে ঠিক ওইভাবে মানাচ্ছিল না। এবং এমনকি তিনি জনাব খালেদ, সাংবাদিক জনাব খালেদ, তার সঙ্গে বসে যে ইন্টারভিউ দিচ্ছিলেন, তার যে বসার ভঙ্গি, এটা ছিল এলোমেলো, এবং দেখে মনে হয়েছিল তিনি যথেষ্ট ক্লান্ত, অমনোযোগী। তিনি খালেদের সঙ্গে কথা বলছেন, আবার মোবাইলে কী যেন দেখার চেষ্টা করছেন। এতে মনে হচ্ছে যে তিনি সেখানে গিয়েছেন, যাওয়ার পরে হয়তো তিনিও হ্যাপি নন। কেন গেছেন? দলের নির্দেশে গেছেন, আর নিজের ইচ্ছায় গেছেন,
নাকি ডক্টর ইউনূসের ইচ্ছায় গিয়েছেন নাকি বাধ্য হয়েছেন যেতে, এটা ভবিষ্যতে হয়তো জানা যাবে, কিন্তু এই যাওয়াটা ভালো হয়নি। এবং তার সেই যে আমেরিকাতে যাওয়া, একটার পর একটা বিতর্ক। প্রথমত তিনি কেন ভিআইপি প্রোটোকল পেলেন না এয়ারপোর্টে, কেন তাকে আলাদা গেট ব্যবহার করতে হলো। দ্বিতীয়ত হলো তিনি জাতিসংঘে যখন অধিবেশনে তিনি গেলেন, তিনি যখন গেলেন না, অর্থাৎ প্রথম একটা ছবি আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী সরকারি প্রোটোকলে গেছেন উপদেষ্টা, তাদের একটা ছবি। তখন সবাই বলল হাই হাই কী হলো, যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা কেন জাতিসংঘ অধিবেশনের সাধারণ পরিষদের অধিবেশনের যে হল রুম সেখানে ঢুকতে পারলো না, তাহলে এদেরকে কেন নেওয়া হলো, ইত্যাদি ইত্যাদি ঘটনা। যা হোক, পরবর্তীতে আবার আরেকটা ছবিতে দেখলাম যে তারা বাংলাদেশ লেখা যে প্লে কার্ড রয়েছে সেখানে জাতিসংঘের যে হল রুম তারা বসে আছেন, যারা গেছেন আমন্ত্রিত অতিথিরা তারা বসে আছেন। এখন এটা নিয়ে আবার সমালোচনা যে ওনারা ওখানে ঢুকলেন কি করে, ওখানে তো রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়া এবং রাষ্ট্রীয় পোর্টফোলিও ছাড়া সেখানে কেউ ঢুকতে পারে না, তো ওনাদের তো সেই ধরনের পোর্টফোলিও নেই। তো তারা যদি এই কাজ করে ঢুকে থাকে তাহলে তো তারা জাতিসংঘের যে নিয়ম সে নিয়ম অমান্য করেছেন, তারপরে তাদের বিরুদ্ধে মামলা হবে। অনেকে জাতিসংঘের কাছে অভিযোগ করেছে, বাঙালিরাই অভিযোগ করেছে কেন কীভাবে মির্জা ফখরুল সাহেব এবং তার সঙ্গী সাথীরা, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গী সাথীরা কী করে ওই অধিবেশনে ঢুকলো, জবাব চাই। এটা পশ্চিমে হতে পারে এবং এটা নিয়ে একটা মামলা মোকদ্দমাও যদি হয়ে যায় তাহলে বিএনপির জন্য খুবই বিব্রতকর অবস্থা তৈরি হবে। এরকম মানে ওনার এই যাত্রাকে নিয়ে একটার পর একটা বিতর্ক হচ্ছে এবং সবচেয়ে বড় বিতর্ক যেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও সেখানে শ্রোতা হিসেবে ছিলেন, হয়তো তিনিও বক্তব্য দিয়েছেন, আই ডোন্ট নো। সেই বক্তব্য নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তিনি যেটি বলেছেন আমি খণ্ডিতভাবে কয়েকটি শুনেছি। প্রথম যেটি আসছে সেটি হলো দৈনিক আমার দেশ পত্রিকার একটা ফটো কার্ড সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। সেখানে মির্জা ফখরুল সাহেবের একটা ছবি দিয়ে বলা হচ্ছে যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এখন এটি নিয়ে বিএনপির পক্ষের বিপক্ষের, মির্জা ফখরুল সাহেবের বিপক্ষের লোক যে অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলছে যেগুলো আমি এখানে বলতে পারবো না, এবং আমার ব্যক্তিগতভাবে ভীষণ রকম মন খারাপ হয়ে গেছে। এই মানুষটি আমার খুবই শ্রদ্ধার এবং আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো, ফলে এটা নিয়ে আমি কি বলবো, মানে উনি যে কথাগুলো বলেছেন উনি কি আদৌ বলেছেন কি বলেননি, অথবা উনি এই কথা তার যে বলা এটা যুক্তিযুক্ত কিনা, এই কথার মধ্যে কি ইতিবাচক আছে কি নেতিবাচক আছে আমি আসলে বুঝতে পারছি না যে আসলে আমার কি বলা উচিত। আবার এটা যদি আমি এসকেপ করে যাই এটাও আমার জন্য ঠিক হচ্ছে না, তাই এই কথাগুলো বলা। এটা আমি ওনার এই মানে প্রথমত এরকম একটা কথা যদি তিনি বলে থাকেন তো অন্য কোনো পত্রিকা করেনি। আমার দেশ পত্রিকা, মাহমুদুর রহমান সাহেব তিনি তো বিএনপির একসময় উপদেষ্টা ছিলেন, তার শ্বশুর বিএনপির মন্ত্রী ছিলেন, তিনিও মন্ত্রী পদমর্যাদার লোক ছিলেন এবং বেগম জিয়ার খুবই ঘনিষ্ঠজন। এখন হঠাৎ করে তিনি সম্ভবত বিএনপির উপর অভিমান করে আছেন, বিএনপির নতুন নেতৃত্বের সঙ্গে তার হয়তো সম্পর্ক ভালো না, বা তিনি যে ধরনের মান মর্যাদার সম্মান চাচ্ছেন বিএনপি থেকে হয়তো সেটা তিনি পাচ্ছেন না, না পাওয়ার কারণে তিনি ইন্টেলেকচুয়াল লেভেলে, বুদ্ধিবৃত্তিক লেভেলে বিএনপিকে সুযোগ পেলে যে আঘাতটা করে দিচ্ছেন একটার পর একটা, এতে করে আসলে হু হু করে জামাত এগিয়ে যাচ্ছে, এনসিপি এগিয়ে যাচ্ছে, হেফাজত এগিয়ে যাচ্ছে, দক্ষিণপন্থী যে সকল চিন্তাধারা রাজনৈতিক দল সেগুলো এগিয়ে যাচ্ছে, আর বিএনপির অবস্থা আওয়ামী লীগের চাইতে অসহায় হয়ে পড়ছে। আমার দেশ যখন আওয়ামী লীগের বিপক্ষে বলছে ওটা আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, কিন্তু আমাদের যখন বিএনপির বিপক্ষে বলছে তখন সেটা বিএনপিকে একেবারে শেষ করে দিচ্ছে। এটা বোঝার চেষ্টা করুন। তো সেই আমার দেশে ওনার এই সেই ফটো কার্ডটি ছাপা হয়েছে, যেটা আমি দেখলাম যে আমার পেজে আবার আমার পেজটা আমার দেশের পেজের চাইতে, মানে আমার যে ফেসবুক পেজ পার্সোনাল পেজ, এটা আমার দেশের পেজের চাইতে বেশি এখানে ফ্যান ফলোয়ার আছে। তো আমি দেখলাম যে ওটা যখন আমার পেজে আমি শেয়ার করলাম, মানে অসংখ্য মানুষ লাইক কমেন্ট শেয়ার, হাজার হাজার লাইক কমেন্ট শেয়ার, এগুলো শোনার মতো নয়, খুবই যাকে বলে আপত্তিকর মন্তব্য সেখানে আসছে। তো এরপর আমি বক্তব্যটা খুঁজলাম যে আসলে তিনি কি বলেছেন। তো তিনি কি শুধু এই কথা বলেছেন বা কীভাবে বলেছেন, তার মধ্যে আমি তার প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। তো এটা গিয়ে দেখলাম যে তিনি যেটি বলেছেন সেটা আরও
আপত্তিকর। তিনি বলেছেন যে দ্য ওয়ে, মানে যে প্রক্রিয়াতে, যে পদ্ধতিতে, যে ল্যাঙ্গুয়েজে, যে অ্যাটিটিউডে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যের মধ্যে তার যে ভিশন, তার মিশন, তার পার্সোনালিটি, মানে ইত্যাদি যা কিছু আমি ব্যাখ্যা করে বলছি, তার যে অভিব্যক্তি সব কিছুর মধ্যে শহীদ জিয়ার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এখন সবার বক্তব্য হলো যে এই যদি হয় শহীদ জিয়ার প্রতিচ্ছবি, তাহলে আমরা কোন বিএনপি করি? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে বর্তমান অবস্থা, শাসনতন্ত্রের যে অবস্থা, শাসন প্রণালীর যে অবস্থা, তাকে নিয়ে দেশ বিদেশে যে তর্ক এবং বিতর্কের যে অবস্থা, এটা যদি শহীদ জিয়ার প্রতিচ্ছবি হয়, তাহলে সেই শহীদ জিয়ার পক্ষে স্লোগান দেওয়া, সেই শহীদ জিয়ার পক্ষে রাজনীতি করা, এটা তো দরকার নেই। এর কারণ হলো শহীদ জিয়া, জীবন্ত শহীদ জিয়া তো এখন আছেন। তো জীবন্ত শহীদ জিয়া যদি প্রধান উপদেষ্টা রূপে থাকেন, তার পাশে মির্জা ফখরুল সাহেব যদি থাকেন, তারেক রহমান সাহেব থাকেন, তাহলে তো একটা নবযুগের তৈরি হয়ে যাবে। আমাদের তো নতুন করে এত টাকা পয়সা খরচ করে একটা ইলেকশনের দরকার নেই। আমরা যেখানে শহীদ জিয়াকে পেয়ে গেছি, জনাব তারেক রহমান সাহেবকে তো কেউ বলছে না যে এই মানুষটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, জাস্ট ডুপ্লিকেট, কার্বন কপি, বা তিনি একেবারে পিতার মতো হয়ে গেছেন, তার সব কিছু তার পিতার মতো। বাংলাদেশে কেউ বলছেন না, সবাই বলছেন যে আচ্ছা ঠিক আছে। কিন্তু তিনজন রাজনৈতিক ব্যক্তিত্ব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো না, বেগম জিয়া তার নিজস্ব একটা ভাবমূর্তি তিনি গড়ে তুলেছেন। আবার তারেক রহমান সাহেব যেভাবে দল চালাচ্ছেন, যা কিছু করছেন, ভবিষ্যতে যদি সরকার চালাতে পারেন, তাহলে তিনি জিয়াউর রহমান সাহেবের মতো হবেন না, বেগম জিয়ার মতো হবে না, তিনি তার মতো করে রাষ্ট্র চালাবেন এবং তার মতো করে রাজনীতি চালাচ্ছেন। তো সেই ক্ষেত্রে যেটা হলো যে বিএনপি যারা নেতাকর্মী বা সমালোচক, তাদের বক্তব্য হলো বিএনপির যে মূল রাজনীতির যে অ্যাসেট বা সম্পদ, সেটা হলো শহীদ জিয়ার নীতি, আদর্শ, পরিকল্পনা, ব্যক্তিত্ব, সততা, ন্যায়পরায়ণতা এবং তার সে ছিঁড়া গেঞ্জি থেকে শুরু করে আরও যা কিছু আছে, যেগুলো নিয়ে রীতিমতো আরব্য রজনীর যে কাহিনী, সেই কাহিনীকে হার মানায় তার সততা। তো তাই যদি হয়, তাহলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস মির্জা ফখরুলের ন্যারেটিভ অনুযায়ী যদি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হন, তাহলে তার ছিঁড়া গেঞ্জি কোথায়, তার ভাঙ্গা সুটকেস কোথায়? তিনি যে 106 জন লোক নিয়ে আমেরিকাতে গেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইভাবে গিয়েছেন। তিনি যেভাবে বিরোধী দল, 3টি বিরোধী দল থেকে 6 জন লোক নিয়েছেন, শহীদ জিয়াকে এভাবে এই কাজ করেছেন। তিনি যেভাবে তার কোম্পানির নামে 600 কোটি টাকার ঋণ মওকুফ করে নিয়েছেন, শহীদ জিয়াকে এটা করেছেন। শহীদ জিয়া কি কোনোদিন গ্রামীণ ফোনের মতো কোনো কর্পোরেট কোম্পানি, সেই কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন? তার কি গ্রামীণ ব্যাংক ছিল? তিনি কি নোবেল পুরস্কার পেয়েছিলেন? বা অন্যান্য যে সকল অভিযোগ আছে, সে সকল অভিযোগ কি জিয়াউর রহমানের বিরুদ্ধে ছিল? তাহলে এই যে একটা সমীকরণ করা হলো এবং মির্জা ফখরুল সাহেব যেটি করলেন, এটি এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির মধ্যে মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করেছে। এর কারণ হলো বিএনপির যারা শত্রু, তারা এখন দাঁত বের করে ভেংসি দিয়ে যেভাবে হাসাহাসি করছে, সেই হাসাহাসির ফলে বিএনপি রাজনীতি অতীতের যে কোনো সময়ের সাথে জটিল এবং কুটিল হয়ে পড়েছে। এবং এই মির্জা ফখরুলের কারণে বিএনপি একটা নতুন বিতর্কের মধ্যে যে পড়ে গেল, এই জন্য বিএনপির হাইকমান্ডে তিনি হয়তো প্রশংসিত হবেন অথবা নিন্দিত হবেন। তার উপর নির্ভর করবে আগামী রাজনীতিতে বিএনপি, ডক্টর মোহাম্মদ ইউনূস, নির্বাচন, এগুলোর কী সমীকরণ হতে যাচ্ছে। সম্মানিত দর্শক, গত কয়েক বছর ধরে ইন্টারনেট জগতে বট বাহিনী, তাদের অত্যাচার, তাদের দৌরাত্ম্য, তাদের দাপট এবং তাদের প্রভাব কোনোটাই অস্বীকার করা যাবে না। আমরা যেটা শুনেছিলাম, আওয়ামী লীগ জামানাতে 20,000 এরকম বট বাহিনীকে ভাড়া করা হয়েছিল। তো এ সকল 20,000 বট বাহিনী, তারা এক একজনে 1,000, 2,000, 3,000 করে আইডি তারা রাখত এবং দেখা গেল যে তারা যাদেরকে অপছন্দ করত তাদেরকে একটা গালি দিত, কিংবা তাদের যারা নিয়োগকর্তা ছিল, তো তাদেরকে প্রশংসা করার দরকার হলে তারা সেখানে গিয়ে প্রশংসা করত। তো একজন মানুষ
দেখা গেল যে একটি ক্লিক করার সঙ্গে সঙ্গে তাদের যে বিকল্প 1000 আইডি ছিল, তো সেই 1000 আইডিতে লাইক, কমেন্ট এগুলো সব পড়ে যেত অটোমেটিক। এই যে কম্পিউটার যে সিস্টেমটি, এটিকে বলা হয় বট, বিওটি বট। আর এই কাজগুলো যারা করতো তাদেরকে বট বাহিনী বলা হতো বা বলা হচ্ছে। বাংলাদেশ ইন্টারনেট জগৎকে ব্যবহার করে যারা সুকর্ম করতে চায়, দুষ্কর্ম করতে চায়, সকলেরই এই বট বাহিনী রয়েছে এবং তারা এই জন্য ভাড়া দেয়। আমি অন্যদের কথা বলতে পারবো না। আওয়ামী লীগের যারা এই কাজ করতো, আমরা শুনেছি যে প্রতিটি গালির জন্য, লাইক, কমেন্টের জন্য 50 টাকা করে দেয়া হতো। তো প্রতিদিন যে যত গালি দিতে পারে এটার জন্য একটা সিস্টেম রয়েছে, কম্পিউটার সফটওয়্যার রয়েছে এবং সে অনুযায়ী তারা নির্দিষ্ট বেতন পেত, বোনাস পেত, ভাতা পেত। 20,000 লোক আওয়ামী লীগের। তো আওয়ামী লীগের 20,000 লোককে, এরকম বট বাহিনীকে মোকাবেলা করার জন্য তাদের যারা প্রতিপক্ষ, তাদেরও তো নিঃসন্দেহে এরকম 20,000, 25,000 বট বাহিনী ছিল এবং তাদের পেছনে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে ম্যাটিকুলাসলি দীর্ঘদিন ধরে, এবং সেই যুদ্ধে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। আর আওয়ামী লীগের প্রতিপক্ষ যারা বট বাহিনী, তারা বিজয়ী হয়েছে। গালাগালি, অশ্রাব্যতা, এবং তার ফলে আজকের এই সমাজে গত কয়েক বছরে যে দুর্বিপাক, দুর্বিষহ, অশ্লীলতা, অশ্রাব্যতা, মিথ্যা প্রচার, প্রোপাগান্ডা এবং নানা রকম গুজব, এর কারণে পুরো সমাজটি, দেশ, রাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। এই সমাজে যে বিভেদ, এই বট বাহিনীর কারণে হয়েছে। এই সমাজে যে হিংস্রতা, নিষ্ঠুরতা, নির্মমতা আমরা এখন দেখতে পাচ্ছি, এই সবই বট বাহিনীর জন্য হয়েছে। এই গেল বট। 2 নম্বর হলো যে দেশের বাইরে কিছু ইউটিউবার আছে অথবা ফেসবুকার আছে। বট বাহিনীর যারা কাজ করতো তারা নিজেদের পরিচয় গোপন রাখতো। তাদের নাম কি, বংশ কি, পরিচয় কি, আমরা এই জিনিসগুলো এখন পর্যন্ত জানতে পারি না। কিন্তু কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু ফেসবুকার যারা গত কয়েক বছর ধরে তাদের নিজেদের কণ্ঠস্বর এবং তাদের যে ফেস, এগুলো দিয়ে এই সমাজে প্রভাব বিস্তার করছে। আমি ইতিবাচক নেতিবাচক সবই বলছি, যেহেতু আমি নিজেও এখন কন্টেন্ট তৈরি করি। তো তারা প্রভাব বিস্তার করছে, অশ্লীলতা ছড়াচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে, সমাজের যে ভারসাম্য, সে ভারসাম্যগুলো নষ্ট করছে, দেশকে বিদেশের হাতে তুলে দিচ্ছে, আবার বিদেশের কবল থেকে দেশকে মুক্ত করছে। হোয়াট এভার মেবি, নেগেটিভ পজিটিভ, এই ক্ষেত্রে ইউটিউবার যারা রয়েছে তাদের একটা বিরাট ভূমিকা গত কয়েক বছর ধরে আছে। তো এই সকল ইউটিউবার মধ্যে বেশ কয়েকজন ইউটিউবার, প্রবাসী ইউটিউবার, যাদেরকে আমাদের এই বাংলাদেশের অনেক সাংবাদিক, বুদ্ধিজীবী এদেরকে টোকাই ইউটিউবার হিসেবে বা টোকাই হিসেবে তাদেরকে ইতিমধ্যে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে তাদের বিরুদ্ধে, এটা বেশ জনপ্রিয়। বাংলাদেশে যদি বলা হয় ওই টোকাই ইউটিউবার, সঙ্গে সঙ্গে একটা ছবি, একটা কণ্ঠস্বর, একটা ফেজ, একটা ক্যারেক্টার, একটা ফুটে ওঠে। তো এই টোকাই ইউটিউবারদের হলো কি যে মানুষের জীবনে যে নেগেটিভিটি রয়েছে, সেই নেগেটিভিটিটা তারা ব্যবহার করে নিজেদের অশিক্ষা, নিজেদের কুশিক্ষা, নিজেদের যা কিছু মন্দ, সেগুলোর সাথে তাদের যারা নিয়োগকর্তা রয়েছে তাদের অশ্লীলতা, অশ্রাব্যতা সবগুলিকে পুঁজি করে গত কয়েক বছর ধরে যে সহিংসতা এই সমাজে তারা তৈরি করেছে, যে সকল নেতিবাচক প্রতিক্রিয়া এই সমাজে তৈরি করেছে, এর ফলে সমাজ তো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সঙ্গে সঙ্গে ছিনতাই, রাহাজানি, মারামারি, কাটাকাটি, বিভেদ, বিসংবাদ এই সমাজে বিশেষ করে তরুণদের মধ্যে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে এই সকল টোকাই ইউটিউবারদের কারণে। এবং অবাক করা ব্যাপার হলো যে আমি দেখলাম যে আপনি যদি সবসময় নেতিবাচক কথা বলেন, অন্যরা যা ক্ষতিগ্রস্ত হবে তার চেয়ে আপনি বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, চেহারার মধ্যে একটা শয়তানি ছাপ চলে আসবে। আপনি হাসলে মনে হবে একটা রাক্ষস হাসছে, আপনি মুখ কালো করলে মনে হবে একটি ভূত, একটা প্রেত আপনার মুখের উপর ভর করেছে। আপনার চেহারার মধ্যে যে নূরের একটা জিল্লতি থাকে, আপনি হিন্দু হন অথবা মুসলিম হন,
মানুষের চেহারা কখনো শুয়োরের মতো হয় না, পশুর মতো হয় না, জন্তু জানোয়ারের মতো হয় না। মানুষ আশরাফুল মাখলুকাত। কিন্তু মানুষ যখন নেতিবাচক কথা বলে, নেতিবাচক চিন্তা করে এবং কুকর্ম করে, তখন আপনি দেখবেন যে তাদের চেহারার যে স্বাভাবিক লাবণ্যতা এটা নষ্ট হয়ে যায়। তাদেরকে দেখলে আপনার মনে হবে একটা পশু আসছে, একটা পশু হাসছে, একটা পশু নাচছে, একটা জন্তু, একটা জানোয়ার আপনার সামনে উল্লম্ফন করছে, এরকম অবস্থা তৈরি হয়। এখন সেটা যেই হোক না কেন, এটা ইউনিভার্সাল। কখনই মানুষ যদি পাশবিক কর্মকাণ্ড করে, পশুর মতো অশ্লীলতা ছাড়ায়, পশুর মতো সে যাকে বলা হয় নিকৃষ্ট কর্ম করে, তাহলে তাদের এই চেহারা যে সুরতের স্বাভাবিক যেটা নূরের ঝলক আছে, আশরাফুল মাখলুকাতের একটা ঝলক রয়েছে, এটা নষ্ট হয়ে যায়। আপনি যদি পোপকে দেখেন, কোনো একজন যাকে বলা হয় খ্রিস্টান ধর্মের যারা পোপ রয়েছেন, তাদেরকে দেখেন কি লাবণ্যতা তাদের মধ্যে রয়েছে, যারা নান, আর লাবণ্যময়তা রয়েছে যারা পোপ রয়েছেন তাদের মধ্যে। আপনি যদি বৌদ্ধ ভিক্ষু, আপনি দালাই লামার কথা চিন্তা করুন, তার বয়স এখন প্রায় ৯০ বছর। তো দালাই লামাকে ৯০ বছরের দালাই লামা আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস পাশাপাশি বসিয়ে দেখেন, কেমন দেখায়? আপনাদের মনে আছে কালো একজন মানুষ নেলসন ম্যান্ডেলা শেষ বয়সে কত সুন্দর ছিল, কিংবা রানী দ্বিতীয় এলিজাবেথ যে মারা গেলেন, ঠিক মৃত্যুর পূর্বেও দেখেন তার অসাধারণ লাবণ্যতা ছিল। তিনি তার মানবিক যে সত্তাগুলো, এগুলো ধরে রেখেছিলেন, জীবিত রেখেছিলেন। কিছু কিছু মানুষ আছে দেখবেন যে বয়স হয়েছে মাত্র ৩৫, ৩৬ বা ৪০ বছর, কিন্তু দেখে মনে হয় চুল উঠে গেছে, মুখ এমন লম্বা হয়ে গেছে, দাঁতগুলো বের হয়ে গেছে, তারপরে ঠোঁট বাঁকা হয়ে গেছে, হাত পা সব মানে কি বলবো, যে হিংস্র প্রাণীর মতো হয়ে গেছে। তারা হাত সামনে আনলে, মুখ বের করলে মনে হয় যেন এখনই দুর্গন্ধ বের হবে এখান থেকে। তো এরকম মন্দ কাজগুলো করতে করতে তারা এমন একটা অবস্থায় নিজেদেরকে নিয়ে এসেছে, এখন যে কোনো রাস্তার লোক দেখলে এদেরকে টোকাই হিসেবে অভিহিত করে। অভাব অভিযোগ পথের ধারে বসে থেকে তারা সেই আমাদের দেশে রণবী যে টোকাইয়ের একটা প্রতিচ্ছবি দারিদ্রতা দ্বারা অঙ্কন করার চেষ্টা করেছিলেন, ঠিক সেই টোকাই নয়। টোকাই হলো রাস্তার পাশে কিশোর গ্যাং যারা আছে, বাবা নেই মা নেই, ময়লার আবর্জনা থেকে আবর্জনা খায়, পলিথিনের মধ্যে বিভিন্ন রকম সেই যাকে বলা হয় মাদকদ্রব্য মিশিয়ে, সেই কি ধরনের মাদক, ধরুন ওই যে জুতো বানায়, সে জুতো বানার জন্য যে গামটা রয়েছে, সেই গাম পলিথিন পুড়িয়ে সেই গামের সঙ্গে আবার মিশিয়ে তার মধ্যে গাঁজা দিয়ে একটু ফেনসিডিল মিশিয়ে তারপরে শেষে তারা টানতে থাকে। এই যে শ্রেণীটা, এরা না পারে এমন কোনো অপরাধ নেই। আপনি কমলাপুর স্টেশনের আশেপাশে, কড়াইল বস্তির আশেপাশে, অপরাধপ্রবণ এলাকা মোহাম্মদপুর, ডেমরা, এই সকল এলাকাতে এই ধরনের ভয়ঙ্কর টোকাই দেখতে পাবেন। তো এই যে টোকাই যারা ভয়ঙ্কর, তাদের চাইতেও অনলাইনের কিছু অ্যাক্টিভিস্ট হয়ে গেছে, তাদের যে নির্মমতা, অশ্লীলতা, মন্দ কাজগুলো ওই টোকাইদেরকে অতিক্রম করে ফেলেছে। এজন্য বাংলাদেশের অনেক সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এখন এদেরকে টোকাই হিসেবে অভিহিত করে। সেই টোকাইদের গত ৩ মাসে যে দুরবস্থা, সেই দুরবস্থা নিয়ে কিছু কথা বলবো। আপনারা লক্ষ্য করবেন যে তারা ইতিমধ্যে তাদের যে ধারাবাহিকতা হারিয়ে ফেলেছে। তারা আগে যে ভাষায় কথা বলতো, এখন তাদের কথা পরিবর্তন হয়ে গেছে যে প্রভুদের নির্দেশে তারা কাজ করত। কারো বেতন ছিল মাসে $500, মাত্র $500, আর সর্বোচ্চ যে বড় টোকাই তার বেতন ছিল $950, ধরুন, জাস্ট একটা কল্পনা করুন, নট মোর দ্যান দ্যাট। তো এই $500 মাসিক বেতন নিয়ে বা $1000 বা $950 মাসিক বেতন নিয়ে তারা আল্লাহকে অস্বীকার করেছে, মিথ্যা বলেছে, এবং তাদের নিয়োগকর্তা বা প্রভুর হুকুমে তারা প্রতিপক্ষর জীবন তছনছ করে দেওয়ার জন্য যত মিথ্যাচার রয়েছে, যত ফেতনা রয়েছে, যত ফ্যাসাদ রয়েছে, সেই কাজগুলো করেছে। করার পরে তাদের প্রভুদের লাভ হয়েছে, তাদের প্রভুরা কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে গেছে। কিন্তু এ সকল টোকাই যারা তাদের জন্য এই কাজগুলো করেছে, এই কাজ করতে গিয়ে অনেকের পরিবার নষ্ট হয়ে গেছে, বিকজ অশ্লীলতা, অসভ্যতা যখন থাকে,
তখন সেখানে আল্লাহর গজব নাজির হয়ে যায়। এদের স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, এদের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য সব কিছু যে কর্ম করত, সকল কর্ম তাদের নষ্ট হয়ে গেছে, বরকত উঠে গেছে। তো বরকত উঠে যাওয়ার ফলে তারা তাদের বেতন ভাতা বৃদ্ধি করার জন্য আন্দোলন করেছে, চেয়েছে, পদ চেয়েছে, পদবি চেয়েছে, বিভিন্ন মানুষকে জিম্মি করার চেষ্টা করেছে, চাঁদাবাজি করার চেষ্টা করেছে, কিছু চাঁদাবাজি করতে সফল হয়েছে, বাকি ক্ষেত্রে তারা পারেনি। সব মিলিয়ে তাদের হতাশা গত 1 বছরে বাড়তে বাড়তে গত 3 মাস আগে এটা এরকম একটা জায়গাতে পৌঁছে গেছে যে তাদেরকে আর তাদের সে নিয়োগকর্তা, তাদের প্রভু, তাদের আকা, তাদের মাওলা, তারা যাদের বান্দা, কৃতদাস, তো তারা আর সেই তাদেরকে ধারণ করতে চাচ্ছে না। তাদের সঙ্গে তাদের যে পরিচয় আছে এটাও তারা বলতে চাচ্ছে না, আন্তরিকতা আছে এটাও তারা বলতে চাচ্ছে না। দ্বিতীয়ত, কেন যেন তারা আর অতীতের মতো তাদেরকে টাকা দিতে পারছে না, বট বাহিনীকেও টাকা দিতে পারছে না বা দিচ্ছে না, আর এ ধরনের টোকাই যারা ইউটিউবার রয়েছে তাদেরকেও টাকা পয়সা দিচ্ছে না। ফলে এ সকল মানুষ ভয়ানক অর্থনৈতিক সংকটে রয়েছে। আর সেই অর্থনৈতিক সংকট থেকে বাঁচার জন্য তারা এখন অনেকে আওয়ামী লীগের সঙ্গে লাইন দেওয়ার চেষ্টা করছে। এর কারণ হলো, খবর প্রচারিত হয়ে গেছে যে আওয়ামী লীগের এস আলম সাহেব তিনি 4,500 কোটি টাকা বিনিয়োগ করেছেন এবং সেই বিনিয়োগের একটা বিরাট অংশ এই ধরনের বট বাহিনীদেরকে দেওয়া হবে। ফলে যে সকল এক্সপার্ট বট বাহিনী, যে সকল এক্সপার্ট টোকাই ইউটিউবার বা ফেসবুকার যারা একসময় আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করতো, তারা এখন আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করার জন্য, তাদেরকে দালালি করার জন্য তারা বিভিন্ন রকম চেষ্টা এবং তদবির তারা শুরু করেছে। আর আওয়ামী লীগ তো একটা ঝানু দল, তারা বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা যে কাজগুলো করবে তার আগে যাদের জন্য কাজ করেছো তাদেরকে তোমরা একটা গ্রিন সিগন্যাল না দিয়ে একটা ব্যাড সিগন্যাল দাও, রেড সিগন্যাল দাও, এবং তোমরা তোমাদের কথার যে কতটুকু ঝাঁজ আছে, এখানে হলো প্রত্যেকটা জিনিসের একটা পাওয়ার থাকে, একটা ফুয়েল থাকে, একটা নির্দিষ্ট সময় থাকে, এরপরে আর তার কার্যক্ষমতা থাকে না। তো এখন যে সকল টোকাই ইউটিউবাররা অতীতে খুব ইনফ্লুয়েন্স দেখিয়েছেন, বা যে সকল টোকাই বট বাহিনী অতীতে এই গালাগালি করে সফলতা লাভ করেছে, এখন 2025 সনের সেই অক্টোবর মাসে এসে, সেপ্টেম্বর মাসের শেষ দিকে এসে তারা যে এই কাজগুলো সফলভাবে করতে পারবে এটা আওয়ামী লীগ জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে। ফলে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দেশের বাইরে, দেশের ভেতরে নানাভাবে নেগোসিয়েশন করার চেষ্টা করছে, কিন্তু এখনও সেই সফলতা আসেনি। এটা আমি বুঝলাম এই কারণে যে তাদের কথাবার্তা, চেহারা সুর সব এলোমেলো হয়ে গেছে। এবং গত 1 মাসের মধ্যে যদি আপনি ধরনের টোকাই ইউটিউবার বা টোকাই বট বাহিনী তাদের গালাগাল এবং তাদের কর্মকাণ্ড দেখেন, দেখবেন যে গত 4-5 বছর ধরে তারা যে ধারাবাহিকতা রক্ষা করেছিল এটা এখন এলোমেলো হয়ে গেছে। তারা পথ হারিয়ে ফেলেছে এবং তারা একসময় যাদের জন্য জীবন দিত তাদেরকে এখন গালাগাল করছে, আর একসময় যাদের বিরুদ্ধে গালাগাল তারা করতে এখন তাদেরকে ছলে বলে তারা প্রশংসা করার চেষ্টা করছে এবং তাদের সাথে মেশার চেষ্টা করছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জীবন খুব সংক্ষিপ্ত এবং ইতিবাচক। এ জীবনে যে যত ট্রান্সপারেন্ট হতে পারে তার জন্য তত বেশি কল্যাণকর, তত মঙ্গল। মানুষ জীবনে ভুল হবে, ভ্রান্তি হবে, এই ভুল এবং ভ্রান্তিকে সরাসরি মোকাবেলা করতে পারার মধ্যেই আপনার সফলতা। কিন্তু আপনি যদি আপনার কোনো ভুল এবং ভ্রান্তিকে লুকোতে চান, সেক্ষেত্রে আপনার আরও মারাত্মক ভুল হবে। আওয়ামী লীগ যে ভুল করেছে, বিএনপি যে ভুল করেছে, জামাত যে ভুল করেছে, তারা এই ভুলগুলো ঢাকার জন্য যতই কৌশল করুক না কেন, সেটা তাদের জন্য বুমেরাং হবে। ব্যক্তির জীবন তদ্রূপ। কোনো ব্যক্তি, ধরুন আমার জীবনের একটা ভুল বা ভ্রান্তি, তো এটা যদি আমি লুকোতে চাই, যেটা আপনি জানেন, বা যেটাকে আমি আরও মিথ্যা কথা বলে, এলোমেলো কথাবার্তা বলে সেটাকে আরও পেঁচাতে চাই, এটা আমার জীবনে আরও জটিলতা সৃষ্টি করবে এবং আপনার কাছে আমার যে গ্রহণযোগ্যতা এটা আরও জটিল করে তুলবে। তার চেয়ে বরং খুব সহজ সরলভাবে অতীতকে মুছে দিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারাটাই সফলতা। তো কাজেই যে সকল মন্দ লোক, আমি জানি যে সকল মন্দ লোক যারা আমার ক্ষতি করেছে, কোনো অবস্থাতেই ছলে বলে কৌশলে তারা আমাকে যতই প্রলুব্ধ করার চেষ্টা করুক না কেন, তাদের সঙ্গে আমার বন্ধুত্ব হবে না, হওয়া উচিত নয়। তো যে সকল টোকাইদেরকে
তাদের সাবেক নিয়োগকর্তা যারা আছেন তারা বর্জন করেছে, এ সকল টোকাইরা যদি আবার আওয়ামী লীগে আশ্রয় পায়, আওয়ামী লীগের পক্ষে কথা বলার সুযোগ পায়, তাহলে আওয়ামী লীগের যে নতুন বিপর্যয় শুরু হবে, সেই বিপর্যয় থেকে আওয়ামী লীগকে আর কেউ রক্ষা করতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর ইউনূস যখন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছেন, তখন সেই অধিবেশনের ফাঁকে উনি মেহেদী হাসানকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। মেহেদী হাসান হচ্ছেন সেই সাংবাদিক যিনি একসময় বিবিসিতে ছিলেন, তারপর আল জাজিরায় ছিলেন, এখন নিজেই জিটিও নামে একটি আলাদা সংবাদ মাধ্যম গড়েছেন এবং উনি এই সংবাদ মাধ্যমে মোটামুটি চেহারা বলতে পারেন, ফেস বলতে পারেন, এবং উনি সাংবাদিক হিসেবে খুবই আপনার জনপ্রিয়। এবং ইন্টারভিউ যখন উনি করেন তখন ইন্টারভিউগুলো আসলে শোনার মতোই হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ সরকার থাকতে আওয়ামী লীগ সরকারের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন গওহর রিজভী, তাকে লন্ডনে একটা ইন্টারভিউ তখন বিবিসির পক্ষ থেকে রীতিমতো নাস্তানাবুদ করেছিলেন এই মেহেদী হাসান। উনি এর আগে 2017 সালের দিকে ডক্টর ইউনূসকেও ইন্টারভিউ করেছিলেন। তখন ডক্টর ইউনূস অবশ্য ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না, তখন তিনি কেবলই একজন বাংলাদেশের নাগরিক এবং নোবেল বিজয়ী ছিলেন। যাই হোক, আমরা এই প্রসঙ্গে আমরা আসি। উনি যে ইন্টারভিউটা করেছেন এটা দুদিন আগের ইন্টারভিউ, 27 তারিখে সম্ভবত। বাট আমরা আজকে সকালে বিভিন্ন এবং অনেকে রাতে আমরা একটা রিল পেয়েছি প্রথম ফেসবুকে, 3 মিনিটের একটা রিল ছিল। সেই রিলে কিছু কিছু কথা ছিল। তারপর বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে ইন্টারভিউগুলোতে কী কী বিষয় নিয়ে কথা হয়েছে, এবং এক একটা পত্রিকায় এক একভাবে এটাকে ডিসপ্লে করেছে তাদের পত্রিকায়, এবং যার যার পলিসি অনুযায়ী কেউ কেউ ডিসপ্লে করেছে যে উনি কিভাবে আমাদের এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে না এই কথাটা বলেছেন, কিভাবে ভারতীয় মিডিয়াগুলো প্রপাগান্ডা করেন সেই বিষয়ে কি বলেছেন, এগুলো অনেকে শিরোনাম করেছে। উনি এখানে আলোচনা করেছেন যে নির্বাচন কবে হবে, নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন। এখানে উনি কথা বলেছেন যে তাদের সরকারের মেয়াদ কতদিন হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছেন। আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া না হওয়া অথবা যে কোনো সময় আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া থেকে উঠে যাওয়া নিয়ে আলোচনা করেছেন। তার সরকার নিয়ে মানুষের মধ্যে কি আশা নিরাশা আছে সেগুলো নিয়ে উনি কথা বলেছেন। তো আমি অত উচ্চনীত আলোচনা করতে পারবো না, আমি দুই একটা ওনার মন্তব্য নিয়ে আমি একটু বিশ্লেষণ করতেই চাই। সবচেয়ে নাকি যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি ছড়িয়েছে এবং একাধিক পত্রপত্রিকায় আমি দেখেছি, তারা হেডলাইন করেছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। এই ধরনের শিরোনাম বেশ কয়েকটা পত্রিকা করেছেন। আসলে কি ডক্টর ইউনূস এই কথাটা বলেছেন? উনি বলেননি। উনি কি বলেছেন সেটা শুনুন। উনি বলেছেন যে জিনিসটা সেটা হলো গিয়ে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি, আসলেই তো করেনি। আওয়ামী লীগের বিচার হচ্ছে, বিচার যতদিন সম্পন্ন না হবে ততদিন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে। তা রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আর দল নিষিদ্ধ তো এক জিনিস নয়। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। ছাত্রলীগ এবং হিজবুত তাহরির বর্তমানে বাংলাদেশের একই স্ট্যাটাসে দুটা সংগঠন, কিন্তু আওয়ামী লীগ তা নয়। তো যেহেতু যেটাকে নিষিদ্ধ করা হয়নি, স্থগিত করা হয়েছে, এই স্থগিতাদের যে কোনো সময় তুলে উঠে যেতেই পারে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু যাবে যে না, উঠে যে যাবে না, এটা ডক্টর ইউনূস নিজেই আবার ক্লিয়ার করেছেন। কীভাবে ক্লিয়ার করেছেন? উনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। কেন নির্বাচনে অংশ নিতে পারবেন? এই প্রশ্ন করেছে। খুব ছোটো ছোটো কতগুলি প্রশ্ন ছিল। আপনারা যদি প্রশ্নগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন। যেমন ওনাকে বলেছে নিষেধাজ্ঞার ব্যাপারে ডক্টর ইউনূস জবাব দিয়েছেন, না এটা ভুল, কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। সত্যি কথা বলেছেন, করে নাই। তারপরে মেহেদী হাসান প্রশ্ন করেছে, মানে আপনারা কি তাদের নিবন্ধন বাতিল করেছেন? তিনি উত্তর দিয়েছেন, না নিবন্ধন নয়, কেবল তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঠিকই বলেছেন। তো মেহেদী হাসান জিজ্ঞাসা করেছেন এর মানে কি? ডক্টর ইউনূস উত্তর দিচ্ছেন, এর মানে হলো তারা কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে না। একটা রাজনৈতিক দল যদি রাজনৈতিক কার্যকলাপ করতে না পারে তাহলে তার থাকা না থাকার কি আছে? তার মানে দলটাকে কমায় রাখা হয়েছে। উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনি একটা মানুষ, আপনাকে আমি বললাম যে তুমি মানুষ আছো, ঠিক আছো, কিন্তু তুমি কোনো মানবিক কার্যক্রম করতে পারবে না।
এখন মানুষ যদি মানবিক কার্যক্রম করতে না পারে, তাহলে সেই মানুষের সঙ্গে মৃত মানুষের পার্থক্যটা কি? বলেন পার্থক্যটা কি? আপনি বলবেন যে আমি কোমায় আছি, আরে কোমায় থাকলেও তো আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, শ্বাস প্রশ্বাস নেওয়াটাও তো একটা মানবিক কার্যক্রম, তার মানে আপনি শ্বাস প্রশ্বাসও নিতে পারবেন না। একটা রাজনৈতিক দলকে যদি বলা হয় যে তুমি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, তাহলে সে কী করতে পারবে? তাহলে এটাকে বোধহয় যে সায়েন্স ফিকশনে বলা হয় না যে হাইবারনেশন, আপনি হাইবারনেশন শীত নিদ্রায় আপনি যাবেন, 20 বছর 30 বছর পর হঠাৎ করে জেগে উঠবেন, হয়তো সেরকম কিছু। তখন প্রশ্ন করেছেন, তাকে বলা হয়েছে, মেহেদী হাসান প্রশ্ন করেছেন, তাহলে আপনারা তো কার্যত মানে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তখন আবার ডক্টর ইউনূস বলতেছেন কি শুনেন, না দলটি এখনও আছে। মানে আছে মানে কি রে ভাই, কীভাবে থাকলো তাহলে বলেন? আচ্ছা, মেহেদী হাসান বলল তারা কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? ডক্টর ইউনূসের জবাব, এখন নয়, কারণ কার্যক্রম নিষিদ্ধ। ভেরি ভ্যালিড উত্তর, যে যার কার্যক্রম নিষিদ্ধ সে নির্বাচন কীভাবে করবে? কারণ নির্বাচনে অংশ নেওয়া, নির্বাচন এটা তো ইটসেলফ একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, তো আওয়ামী লীগ পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে অংশ নিতে পারবে না। তখন আরেকটা দিনে প্রশ্ন করা হয়েছে তাকে, ঠিক আছে তাহলে আগের সরকারের পুনরাবৃত্তি নিয়ে যে সতর্ক করা হয়েছিল তা থেকে এটি কীভাবে ভিন্ন? মানে আগে গভর্নমেন্টগুলি যা করতো আপনারা তাই করছেন। তখন উনি আবার জবাব দিচ্ছেন, তারা একটি দল হিসাবে বৈধ রয়েছে, তবে আপাতত তাদের কার্যক্রম স্থগিত। আমি বলতে চাচ্ছি যে কোনো সময় এটি উন্মুক্ত করা যেতে পারে। কি করবে উন্মুক্ত? আপনি করবেন? করবেন না, আপনি করবেন না। যে কোনো সময় হতে পারে, সেই যে কোনো সময়টা আজকে থেকে 20 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে, 10 বছর পরে হয়, সেটা যে কোনো সময় হলো। ভাই এগুলো হলো কথার মারপ্যাচ। আওয়ামী লীগকে যে স্থগিত করা হয়েছে কার্যক্রম, সেই স্থগিতাদেশ বহাল করার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না। যেমন ধরেন, তখন প্রশ্ন করেছেন মেহেদী হাসান যে আপনি বলতে চাচ্ছেন আপনারা স্থগিত কার্যক্রম আবার শুরু করে দিতে পারেন? প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে, স্থগিতাদেশ তুলে নেওয়া যেতে পারে, এমন সম্ভাবনা আছে, আছে আবার নাই। আচ্ছা আছে। মেহেদী হাসান বললেন যে আপনারা দলটি নিষিদ্ধ করেননি, আপনারা শুধু বলছেন যে তারা আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না। তার উত্তর ডক্টর ইউনূসের, ঠিক তাই। বলে দিলেন ঠিক তাই। দেখেন তারপরে দেখেন কীভাবে সেলফ কন্ট্রাডিক্টরি উত্তর আসে। প্রশ্ন হলো যে কিন্তু একটি গোষ্ঠীকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা কিভাবে গণতান্ত্রিক হতে পারে? এটা মেহেদী হাসানের প্রশ্ন। ডক্টর ইউনূসের উত্তর শুনেন, এটি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এই দলের কার্যপ্রণালী দেখে এবং সম্ভাবনা বিবেচনা করে দেখেছে যে তারা পুরো নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করবে, তাই তারা মনে করেছে এটা না করাই ভালো। এই যে ডক্টর ইউনূসের বক্তব্যটুকু, এটাতে হলো চতুরতায় ভরপুর একটা বক্তব্য। উনি বলতে চাচ্ছেন যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। না, যখন তার আপনি রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করলেন তখনই তো ভার্চুয়ালি তার নির্বাচনে অংশগ্রহণ করা শেষ। তাই নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছেন কেন? আমরা সবাই মনে করতাম না যে ডক্টর ইউনূস আসলে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব? ভুল একদম। উনি রাজনীতিবিদদের নিয়ে খেলছেন, উনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে খেলছেন এবং ওনার কথার মারপ্যাচের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছেন যে উনি আসলে কিছুই বুঝেন না। একেবারে ভুল ধারণা। আমি আরেকটা প্রসঙ্গ বলে শেষ করব, সেটা হলো যে দল মানে সরকার হিসাবে ওনাদের আয়ু কতদিন, ওনারা কতদিন থাকবেন, কতদিন থাকতে চান এবং নির্বাচন কবে দেবেন। এই প্রসঙ্গে মেহেদী হাসান নেপালের কথা উল্লেখ করেছেন যে নেপাল যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আসছে তারা দায়িত্ব নিয়েই বলেছে তারা 6 মাসের মধ্যে নির্বাচন দেবে। তো আপনার তো 18 মাস লেগে যাচ্ছে, এটা কেন? ডক্টর ইউনূস উত্তর কী দিয়েছেন যে তাদেরটার সঙ্গে আমাদেরটা পার্থক্য আছে। আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের সরকার কতদিন মেয়াদ হবে এটা কেউ নির্ধারণ করে দেয়নি। আমাদের সিদ্ধান্ত আমরা কতদিন থাকবো। আমি যদি ইংরেজিতে বলি, এটা আপনি অনেকে ভুল ব্যাখ্যা করতে পারেন। উনি কী বলেছেন যে উই আর দ্য ইন্টারিম গভর্নমেন্ট, নোবডি ডিফাইন্স হাউ লং উই শুড বি দেয়ার, ইটস আওয়ার ডিসিশন হাউ লং উই শুড বি দেয়ার। মানে কেউ বলে দেয়নি আমরা এই ক্ষমতায় কতদিন থাকবো,
আমরা সিদ্ধান্ত নেব আমরা কতদিন থাকব। ডক্টর ইউনূস এই কথাটা কি আপনি বলতে পারেন? কে ভাই আপনি? আপনি কে? আপনি কোন ক্ষমতার বলে আপনি বলতে পারেন যে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কতদিন থাকবেন? এটা পৃথিবীর কেউ বলতে পারে? আপনি কি বলতে পারেন আপনি কতদিন বাঁচবেন? পৃথিবীর কেউ বলতে পারে? আপনি সিদ্ধান্ত নেবেন। আপনাকে এই এখতিয়ার কে দিল? এই এখতিয়ার আপনি কোথায় পেলেন যে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কতদিন থাকবেন? এর চেয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য হতে পারে না। এটা উনি বলেছেন, আমি এই জন্য ইংরেজিটা পড়লাম। এবং উনি আবার এর সঙ্গে এটাও বলেছেন, যখন বলছে যে অনেকে মেহেদী হাসান যখন বলেছেন যে অনেকে তো বলছে যে দেরি হয়ে যাচ্ছে নির্বাচন দিতে আপনাদের, তখন ওনার জবাব কে দিয়েছেন? হ্যাঁ বলেছে, কেউ কেউ বলেছে। আবার অনেকে তো এটাও বলেছে আপনি 5 বছর থাকেন, আপনার 10 বছর থাকেন, আপনার 50 বছর থাকেন, এটা অনেকে বলেছে। তো কোনটা উনি গ্রহণ করবেন? আমার সব ধরনের মতামতই আছে। কাজে আমরা সিদ্ধান্ত নেব আমরা কতদিন থাকব। ও গড, হায় আল্লাহ, এগুলি কি শুনছি আমরা এই লোকের মুখে। এটা ওই অনেক সময় আমি একটা উদাহরণ দিতাম, মাঝে মাঝে বলতাম যে সিন্দাবাদের ভূতের মতো অবস্থা হয়ে গেছে। সিন্দাবাদের বুড়ো ছিল না একটা, ঘাড়ে চেপে বসেছিল আর নামে না, ওনার অবস্থা অনেকটা ওরকম হয়ে গেছে। তো মানে এই যে মানসিকতাটা, হয়তো উনি নামবেন, হয়তো উনি চাপে পড়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন, হয়তো বলছেন, কিন্তু আমি বলছি ওনার মানসিকতার কথা। উনি ভাবছেনটাকে নিয়ে নিজেকে। মনে রাখবেন ডক্টর ইউনূস, আপনাকে আর কথা বলি, এদেশের রিক্সাওয়ালা ঠিক করবে আপনি কয়দিন থাকবেন, এদেশের শ্রমিক ঠিক করবে আপনি কয়দিন থাকবেন, এদেশে যে লোকটা 2 বেলা খেতে পারে না সে ঠিক করবে আপনি কতদিন থাকবেন। তার ইচ্ছা অনিচ্ছার উপর আপনার থাকা না থাকাটা নির্ভর করবে, আপনার ইচ্ছা অনিচ্ছার উপর নয়। যে লোক বলে যে আমার ইচ্ছা ওই ইচ্ছার উপর আমি থাকবো কি থাকবো না, এটা আমার ইচ্ছা, বুঝতে হবে সেই লোকই স্বৈরাচারী। আপনি নিজেকে ওই খাতায় নিজের নাম লেখাচ্ছেন, বড় দুঃখজনক। এবং আমি মর্মাহত আপনার এই পতন দেখে, আপনার চিন্তার যে দৃঢ়তা, এটা আমাকে কষ্ট দিচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। প্রতিদিন ঘুম থেকে উঠেই দুঃসংবাদ। আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি বাংলাদেশের একজন স্বনামখ্যাত মানুষের নির্মম মৃত্যু, নির্যাতন নিয়ে। অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, 5 বার জাতীয় সংসদের সদস্য ছিলেন, 2 বার মন্ত্রী ছিলেন। আমার এবং তার কর্মস্থল সুপ্রিম কোর্ট থাকায় পরিচয়, ঘনিষ্ঠতা, পরবর্তীতে মন্ত্রিসভার সদস্য হিসাবে খুব কাছের থেকে তাকে দেখার সুযোগ হয়েছে। এই মানুষটিকে কারা নির্যাতন, নির্দয় আচরণ এবং চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর মুখে যাতে ঢলে পড়ে সেজন্য বর্বরোচিত আচরণ করা হয়েছে তার সঙ্গে। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম, তার বাবাও আইনজীবী ছিলেন। এই নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মুক্তিযুদ্ধের জন্য তিনি বার করতে এসে দেশে ফিরে গেছিলেন। ব্যারিস্টার হওয়ার স্বপ্ন ভঙ্গ করে তিনি চলে গেছিলেন দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে। এত জনপ্রিয় যে 5 বার তিনি জাতীয় সংসদের সদস্য হয়েছিলেন, 2 বার মন্ত্রী হয়েছিলেন। অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ, সৌজন্যতা, সজ্জন সবকিছু তাকে ঘিরে পাওয়া যেত। কখন উচ্চ স্বরে কথা বলতেন না, কোনো দুর্নীতি অনিয়ম তাকে স্পর্শ করতে পারত না। তার পারিবারিক বাড়ি বিশাল পরিসরের। এক কথায় বলা যেতে পারে কোনো দারিদ্রতা নিয়ে তিনি জন্ম নেননি এবং নিজের বিকশিত জীবনেও তার অন্যায় অবৈধভাবে অর্থ আয়ের কোনো প্রয়োজন ছিল না। সেই মানুষটিকে গ্রেপ্তার করা হলো 5 আগস্টের পরে। তার পরিবারের পক্ষ থেকে তার ছেলে জানালো, আত্মীয় স্বজনরা বলেছিল যে এই পরিস্থিতিতে সে কোথাও হাইড করবে কিনা, আত্মগোপনে যাবে কিনা। তিনি বলছেন না, আমি কোনো অন্যায় করিনি, আমি কেন গা ঢাকা দেব। তিনি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়ার পরে বয়সের ভার, অন্যান্য কারণে
এবং যেরকম লাইফস্টাইলে তিনি অভ্যস্ত, যেভাবে জীবনযাপন করতে অভ্যস্ত, সেরকম সুযোগ ছিল না। তাছাড়া বিভিন্ন রোগ ছিল, তার চিকিৎসা দেওয়া হলো না। একটা পর্যায়ে যখন অবস্থার অবনতি ঘটল, বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়ার পরে সেখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল যিনি দায়িত্বপ্রাপ্ত, তার চাপে বঙ্গবন্ধু মেডিকেলে তাকে অ্যাডমিশনে না রেখে জেলখানায় ফেরত পাঠানো হলো। আবার জেলখানার থেকে সেখানে নেওয়া হয়, আবার নেওয়া হয়, আবার আনা হয়। আত্মীয় স্বজনরা বঙ্গবন্ধু মেডিকেলের কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরে তারা বলছে, আমাদের উপর চাপ আছে, ওনাকে ভর্তি করা যাবে না। এমন একজন মানুষ, তার চিকিৎসা হবে না। আবার তাকে জেলখানায় ফেরত নেওয়া হলো। ভয়ঙ্কর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলো এবং ফ্লোরে মেঝে তার থাকার ব্যবস্থা করা হলো। আর একজন পেশেন্ট, তার যে বেড, গণহারের যে বেড, সেই বেডটি দয়া করে তিনি ছেড়ে দিয়েছিলেন। সেই বেডের সঙ্গে তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে রাখা হলো। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি যে হাত পা লড়াচড়া করবেন, সেই সুযোগটুকুও রাখেন নাই। তিনি মারা যাবার পরেও হ্যান্ডকাপ বদ্ধ অবস্থায় তাকে দেখা গেছে। অর্থাৎ মৃত লাশকেও ভয়, মরা দেহকেও ভয়। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃতদেহ পালিয়ে যেতে পারে, শক্তি নিয়ে দাঁড়াতে পারে, এই আতঙ্কে তার হ্যান্ডকাপটি পর্যন্ত খোলা হয়নি। বর্বরতার সেখানেই শেষ হয়নি। তার ধর্মীয় রীতি অনুযায়ী জানাজার জন্য তার এলাকার মানুষ, 2টি উপজেলা নিয়ে তিনি এমপি ছিলেন, একটা উপজেলায় জানাজা করতেই দেওয়া হলো না। আর একটা উপজেলায় জানাজার উদ্দেশ্যে এলাকার মানুষকে অবহিত করতে পরিবারের পক্ষ থেকে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। পুলিশ এবং স্থানীয় প্রশাসন সেই মাইক কেড়ে নিয়েছে এবং পরিবারকে বলেছে ঘরের ভিতরে জানাজা করতে হবে। ভাবতে পারেন, ঘরের ভিতর জানাজা করতে হবে, বাড়ির ভিতর, এবং সর্বোচ্চ 100 মানুষের বেশি হতে পারবে না। 100 মানুষের বেশি জানাজা আসতে পারবে না। মাইকিং বন্ধ করলেও হাজার হাজার লোক এসে গেল, প্রশাসন ভেঙে পড়ল সেখানে। এমনকি সেই জানাজার অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের উদ্দেশ্যে তার পক্ষ থেকে মানুষের কাছে ক্ষমা চাওয়া বা যে সামাজিক কিছু কথা থাকে ধর্মীয় প্রথা অনুযায়ী, সেটাও বলতে দেওয়া হলো না। অসুস্থ অবস্থায় তার ছেলে দোয়া চাইবে, সেক্ষেত্রেও তাদের হুমকি দিয়ে বলা হয়েছে যদি ফেসবুকে বা কোথাও দোয়া চায় বা অন্য কোনো কিছু করে তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। এভাবে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে নির্মম, বর্বরচিত এবং বলবো নারকীয়ভাবে হত্যা করে হত্যার পরবর্তীর বীভৎস অধ্যায়ও প্রদর্শন করেছে এই ইউনূস সরকার। এই দেশটা স্বাধীন হয়েছে, সেখানে এই নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ভূমিকা ছিল। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জনগণের দ্বারা 5 বার নির্বাচিত এমপি, 2 বার মন্ত্রী। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে কোর্ট জামিন দেয়নি, কারণ কোর্ট তো এখন আজ্ঞাবহ কোর্টে পরিণত হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন, অথচ সেই সুপ্রিম কোর্ট তাকে জামিন দিলেন না। এই নির্মমতা এবং বর্বরতার দ্বারা একটি জিনিস স্পষ্ট হয়েছে, যেসব সুশীলরা আওয়ামী লীগের সমালোচনা করতে এই ইউনূস এবং ইউনূস বাহিনীকে স্বাগত জানিয়েছিলেন, তারা এখন নিশ্চয়ই দেখছেন ইউনূস নামক এই মানুষটি কতটা বর্বর, এই মানুষটি কতটা নিষ্ঠুর, কতটা নির্মম। এই মানুষের হাতে দেশের মানুষের, সম্ভ্রান্ত মানুষের জীবন আর নিরাপদ নয়। এমনকি ধর্মীয় আনুষ্ঠানিকতা করতে এই মানুষটি দেয় না। কত লাশ নেবে? এ পর্যন্ত কয়েক হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মবের সংস্কৃতিতে তাদের মেরে ফেলা হয়েছে। আমাদের কাছে তথ্য অনুযায়ী প্রায় 21 জন মানুষকে
কারাগারে মেরে ফেলা হয়েছে। মারার পরে তাদের পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি, ময়না তদন্ত করতে দেওয়া হয়নি, কারণ তাহলে ধরা পড়ে যাবে যে কি নির্যাতনের মাধ্যমে তাদেরকে মেরে ফেলে বলা হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে বা অন্যভাবে মারা গেছে। এক বগুড়ায় 5 জনকে মেরে ফেলা হয়েছে জেলখানায়। এর প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ। একটি হত্যাকাণ্ড বিচার বহির্ভূতভাবে যাবে না। ইউনূস যেমন তার খুনিদের রক্ষা করার জন্য ইনডেমনিটি নোটিশ দিয়েছে, এই নির্বোধ জানে না ইনডেমনিটি দিয়ে কোনো অপরাধের দায় মুক্তি হয় না। যারা অপরাধ করেছে, যারা সংবিধান ভঙ্গ করেছে, আইন ভঙ্গ করেছে, মানুষ খুন করেছে, সহিংসতা করেছে, দেশের সম্পদ নষ্ট করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করেছে, আজ হোক কাল হোক এর বিচার হবে। কেউ পরিত্রাণ পাবেন না, পালাবারও সুযোগ পাবেন না। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মতো অনেককেই নির্মমভাবে মেরে ফেলা হচ্ছে, এমনকি হেফাজতে, কাস্টডিতে, জেলখানায় নেওয়ার পরেও। রাস্তাঘাটে তো কেউ নিরাপদই নেই। সেখানে তো এখন সবাই বলছে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিও নাই দেশে। প্রিয় দেশবাসী, এই ঘাতক, এই নিষ্ঠুর, এই পাষণ্ড, অবৈধ ক্ষমতা দখলকারী, নির্যাতনকারী, এদের থেকে যাতে দেশ আর ধ্বংস না হয়, আমাদের ঘুরে দাঁড়াবার এখন উপযুক্ত সময়। শেখ হাসিনা কোনো অপরাধীকে প্রশ্রয় দিতেন না। বিচারহীনতার সংস্কৃতি তিনি দূর করেছিলেন। যারা খুন করে বলতো আমাদের কেউ কিছু করতে পারবে না, তাদের দাম্ভিকতা চূর্ণ করেছিলেন। আজ বাংলাদেশটা ধ্বংসের শেষ প্রান্তে। আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। আবার শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা, আইনের শাসন এবং মানুষের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। প্রস্তুত হন, সেদিন খুব দূরে না। আল্লাহ আমাদের সহায় হন।